12 ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট, গুজবে কান না দিতে আবারও আহ্বান সিইসির, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। তফসিলে সন্তুষ্ট বিএনপি, ইসিকে সহায়তার আশ্বাস জামাতের, নিরপেক্ষতার ঘাটতি দেখছে এনসিপি। পদত্যাগের ইচ্ছা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের, জানিয়েছেন নিজেই। দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজকে সহকর্মীদের বিদায়। এবারের নির্বাচন সহজ হবে না, আবারও বললেন তারেক রহমান। নেতাকর্মীদের আরও কষ্ট সয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে ব্যক্ত করেছেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের প্রত্যয়। ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে উঠে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে জনগণকে আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের 16 মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করল অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করেন। আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান, যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে। ভাষণে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন সিইসি। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুসংহত রাখতে আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তিনি। ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয়, বরং পবিত্র আমানত ও দায়িত্ব। এই দায়িত্ব সচেতনভাবে আপনারা পালন করবেন, এ আমার বিশ্বাস। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। সিইসি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের অপপ্রচার ও গুজবে কান না দিতে সবাইকে আহ্বান জানান। সেই সঙ্গে আসন্ন নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও প্রার্থীদের ভূমিকা কি হবে সেটাও উল্লেখ করেন। প্রিয় দেশবাসী, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়ে থাকে। দেশের প্রচলিত আইন অনুযায়ী এসব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কান দিবেন না, গ্রহণ করবেন না। মনে রাখবেন, অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ। আমি এবার নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এবং দলসমূহের প্রতি দু একটি কথা বলতে চাই। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। পরে 2026 সালের 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার একই দিনে নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ তারিখ 29 ডিসেম্বর, যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি, প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি, আর প্রচার প্রচারণা হবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। 300 আসনের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ সকলের প্রতি সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব
একথা বলেন। তিনি আরও বলেন, তফসিল ঘোষণায় প্রমাণ হয়েছে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে, যে গণতন্ত্রে উত্তরণের জন্য 1.5 যুগেরও বেশি সময় ধরে জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম করেছে এদেশের জনগণ। মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে গণতন্ত্র প্রিয় সব দল অংশ নেবে, একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কখনোই কোনো শঙ্কায় ছিল না। বিএনপি বরাবরই বলে এসেছে, নির্বাচনই সংকট উত্তরণের একমাত্র পথ। এটা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আজকে এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার সেটাকে আপনার বাস্তবায়িত করতে চায় এবং সেটাকে নিশ্চিত করতে চায়, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা এবং এটাকে সুষ্ঠুভাবে পালন করা এবং সেটাকে অনুষ্ঠান করা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে জামাত। নিশ্চয়তা ছিল, কিছুটা সন্দেহ সংশয় আমরা ছিলাম, তো আজকের প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে। আমরা এখন যেটা চাইব সেটা হচ্ছে যে এই গণভোটের মাধ্যমে যাতে জয়যুক্ত হয়, এই প্রচারণা এবং এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে নির্বাচন আয়োজনে সুষ্ঠু নিরপেক্ষতার ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপি কার্যালয়ে তফসিলের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। আমাদের কোনো আপত্তি নাই, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। আর যদি আমাদের আরো ডিপ ডাউনে আমরা পর্যালোচনা করে যদি কোনো আরো আপত্তি থাকে বা কিছু বিষয় থাকে, আপনারা জানেন যে সংস্কারের পক্ষে আমাদের একটি জোট হয়েছে, সে জোটকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আলাদা একটা প্রেজেন্টেশন করব। নির্বাচন কমিশন যে গঠন সেটার একটি সুন্দর প্রক্রিয়া আসার জন্য, কিন্তু সেই প্রক্রিয়াটার জনগণ এখন দিয়ে তাদেরকে যদি জয়যুক্ত করে, তাহলে আমরা আশা করি যে নতুন একটি অধ্যায় আমরা প্রবেশ করতে পারবো। আর এই বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে, তারা অনেক জায়গায় সদিচ্ছার পরিচয় দিয়েছেন, আমরা কিন্তু সর্বাংশে তাদের উপরে আমরা আস্থা এবং বিশ্বাস রাখতে পারছি না। আসন্ন নির্বাচনের পর পদত্যাগের চিন্তা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই। তিনি বলেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। ঢাকায় নিজের বাসভবন বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তিনি সরে যেতে চান, চলে যেতে আগ্রহী। এও বলেছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় দায়িত্ব পালন করছেন তিনি। তার অভিযোগ, প্রায় 7 মাস হয়ে গেছে প্রধান উপদেষ্টা তার সঙ্গে সাক্ষাৎ করেননি। তার জনসংযোগ বিভাগ নিয়ে নেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস থেকে তার ছবি সরিয়ে নেওয়া হয়েছে। সব কনসুলেট, দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি ছবি ছিল। হঠাৎ এক রাতেই সেগুলো উধাও করে ফেলা হয়েছে। এতে মানুষের কাছে রাষ্ট্রপতিকে সম্ভবত সরিয়ে দেয়া হচ্ছে বলে একটি ভুল বার্তা গেছে। এতে তিনি অপমানিত বোধ করেছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জানান, প্রতিকৃতি সরিয়ে ফেলার বিষয়ে অধ্যাপক ইউনূসকে তিনি লিখিতভাবে বলেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দাবি করেন তার কণ্ঠ রোধ করা হয়েছে। 5 আগস্টের পর শেখ হাসিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা এমন প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। দাবি করেন, রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি দল নিরপেক্ষ, কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা দেখছে না উপদেষ্টা পরিষদ। এখন থেকে কোনো দাবি দেওয়া নিয়ে কেউ রাস্তায় নামলে বা বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছে সরকার। দেশ জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিদায়ী 2 ছাত্র উপদেষ্টাকে ধন্যবাদও জানানো হয়েছে। এদিকে উপদেষ্টা পরিষদের পুনর্বন্টনে বাড়তি দায়িত্ব হিসেবে সৈয়দা রিজওয়ানা হাসানকে দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব, আর আসিফ নজরুলকে যুব ও ক্রীড়া এবং আদিলুর রহমান খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রকুনুজ্জামানের রিপোর্ট।
বৃহস্পতিবার পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকা হয়। দেশ জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে দুই ছাত্র উপদেষ্টাকে ধন্যবাদ জানায় উপদেষ্টা পরিষদ। পরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সচিবালয়ে জানান, দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের ফলে ফাঁকা হওয়া দপ্তরগুলো উপদেষ্টাদের মধ্যে পুনর্বণ্টন করবেন প্রধান উপদেষ্টা। এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। এটা তো এত অধৈর্য হলে তো গণতন্ত্রের যাত্রা হবে না। ধৈর্য ধরেন, পদত্যাগপত্র কার্যকর হোক, তারপরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানতেই পারবেন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি দাওয়া সহ কোনো অজুহাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমনের কথাও জানান প্রেস সচিব। এই তফসিল ঘোষণার পরে কোনো ধরনের কোনো এই দাবি দেওয়া আন্দোলন নিয়ে কোনো ধরনের রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। কনফিডেন্ট যে জাতিকে, যে এই কথাটা চিফ অ্যাডভাইজার বারবার বলছেন, মাননীয় উপদেষ্টারা বারবার বলছেন, জাতিকে একটা খুবই সুন্দর, ক্রেডিবল, পিসফুল এবং উৎসবমুখর, ফ্রি, ফেয়ার এবং উৎসবমুখর একটা নির্বাচন উপহার দিতে পারবে। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজান উপলক্ষে খেজুরের উপর শুল্ক কমানো সহ বাণিজ্যিক আদালত অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ভূমি আইনে বেশ কিছু সংস্কারের চূড়ান্ত অনুমোদন সহ আইনগত সহায়তা বিভাগকে আলাদা অধিদপ্তর করার সিদ্ধান্তও নিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া প্রেস সচিব জানান, এআই দিয়ে জালিয়াতি ঠেকাতে আলাদা একটি আইন করার কথাও ভাবছে সরকার। সন্ধ্যায় এদোষ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন আদেশের উপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। সদ্য পদত্যাগী উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তা তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল জাতীয় নাগরিক পার্টি। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভের মধ্য দিয়ে তৃণমূল এনসিপি নামের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল। সদ্য বিদায়ী স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তা তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতি আহ্বান জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে। বিক্ষোভকারীরা দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। তারা অভিযোগ করেন, জুলাই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে নানা ধরনের দুর্নীতি করেছেন বিদায়ী দুই ছাত্র উপদেষ্টা। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তৃণমূল এনসিপির নেতারা। সততা ও নীতির উপর থেকে বাংলাদেশপন্থী রাজনীতি যারা করতে চান তাদের তৃণমূল এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান নেতারা। তফসিলের পর রাজনৈতিক দলগুলোর কেউ আইন না মানলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। গতকাল দুপুরে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। প্রবাসে আপাতত 10 লাখ ভোটারের জন্য নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন। ইসি সচিব জানান, এখন পর্যন্ত প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছে 3 লাখেরও বেশি। এছাড়া 1 কোটিরও বেশি প্রবাসী ভোটার আছে বলেও জানান আক্তার আহমেদ। এদিকে দেশের অভ্যন্তরে আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও 21 থেকে 25 ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপসে নিবন্ধন করতে পারবেন। সীমানা পুনর্নির্ধারণে আদালতের রায় নিয়ে মন্তব্য করার সুযোগ নেই। এসব রায়ে ইসির ক্ষমতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করব, যাতে কেউ অন্তত পক্ষে না কোনো অভিযোগ না করতে পারেন। এখন কথাটা হচ্ছে যে এটা তো আমাদের দিক থেকেও যারা এর সাথে জড়িত রাজনৈতিক দলের তাদেরও সদিচ্ছার ব্যাপার থাকতে প্রাসঙ্গিক। আমি বিশ্বাস করি, আমি আস্থা রাখি এবং আমি এটা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে সবাই সহযোগিতা করবেন। এখন আমার আশাবাদ নিশ্চয়ই বাস্তবায়িত হবে, এইটুকুই আমি বলতে পারি। কেউ যদি না মানেন তাহলে তার জন্য আইনগতভাবে যে ব্যবস্থাটা আছে সেটা নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি জিতলে দলীয় সরকার করবে না, সেটি হবে জনগণের সরকার। যারা ভোট দেননি তাদেরও সরকার হবে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে ঐকান্তিক প্রচেষ্টা চালাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। রিপোর্ট আহমেদ সরওয়ারের।
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির পঞ্চম দিনে বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিভিন্ন জেলা নেতাদের নিয়ে করা দিনব্যাপী আয়োজনে বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে তারেক রহমান জেলা নেতাদের উদ্দেশ্যে বলেন, এখনো তারা যদি সিরিয়াস না হন তাহলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে। তিনি বলেন, তারা যদি মাঠে নামেন, জনগণের দুয়ারে দুয়ারে যান, কি করবেন তা বলেন, তাহলে জনগণ অবশ্যই বিএনপিকে ভোট দেবে। মনে আছে 1 বছর 1.25 বছর আগে যে কথাটি বলেছিলাম যে সামনের নির্বাচন যা ভাবছেন তা না, আমরা রাজনীতি করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা যদি সারাক্ষণ আমাদের নিজের কষ্টের কথা বলতে পারি তো জনগণ কার কাছে যাবে? জনগণ কার কাছে গিয়ে তার কষ্টের কথা বলবে? আমাদেরকে এখন ওরকম একটি জায়গায় আসতে হবে। আমাদেরকে জনগণের প্রতিনিধিত্ব করতে হবে। জনগণ যাতে আস্থা রাখতে পারে আমাদের উপরে, আমাদেরকে সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আপনি ইনশাল্লাহ আল্লাহর মতে যখন নির্বাচিত হবেন, আপনি যখন সরকার গঠন করবেন, তখন কিন্তু আপনি কোনো দলীয় সরকার নন। আপনি আপনাকে যারা ভোট দিয়েছে এবং যারা দেয় নাই প্রত্যেকের সরকার আপনারা, এবং তখন আপনাকে সকলের জন্য কাজ করতে হবে। স্বৈরাচার দেশের অর্থনীতি, দেশের সমাজ ব্যবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা যেটাই যেখানে রেখে গিয়েছে অসম্ভব ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত অবস্থায়, যুদ্ধবিধ্বস্ত দেশের মতো ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রেখে গিয়েছে। এই দেশকে যদি গড়তে হয়, একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে করার জন্য যেভাবে কষ্ট করতে হয় অসম্ভব, সামনের দিনে কিন্তু সেভাবেই আমাদেরকে কষ্ট করতে হবে। আমরা কষ্ট করলে সফল হবার সম্ভাবনা ইনশাল্লাহ এজন্যই বেশি যে আমাদের কাছে একটি পরিকল্পনা আছে যে আমরা কিভাবে কাজগুলো করব। অন্যদের কাছে এই পরিকল্পনা নাই। যদি পরিকল্পনা থাকতো তাহলে তো বাই নাও তারা বলতো তাদের পরিকল্পনার কথা। এখন বলবে, দেখবেন কয়েকদিনের মধ্যে বলবে, আমাদেরগুলো দেখেছে জেনেছে তো। এবং আমরা যেই কাজগুলোর কথা বলেছি, আমরা কোনো স্বপ্ন দেখাচ্ছি না, আমরা পরিকল্পনা করছি, আমরা বাস্তবায়ন করতে চাই। এবং এই বাস্তবায়ন যদি করতে হয় সহকর্মীবৃন্দ, আপনাদের সহযোগিতা ছাড়া তো আমরা বাস্তবায়ন, আমরা নির্বাচিত হলেও আপনাদের সহযোগিতা ছাড়া বাস্তবায়ন করতে পারবো না। তারেক রহমান বলেন, অন্যরা মিথ্যা বললেও বিএনপির কাছে এত বাস্তব বিষয় আছে যে মিথ্যে বলার দরকার হবে না। এই যে করব আমরা, এগুলো জনগণকে জানতে হবে। তো আপনারা ছাড়া জনগণের পক্ষে জানা সম্ভব না। আপনি যদি না যান, আরেকজন যাচ্ছে, সে গিয়ে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের মাঝে। কাজে আপনি এই মিথ্যা বিভ্রান্তি বন্ধ তখনই হবে যখন আপনি মাঠে হাজির হয়ে যাবেন। শুনেছি, আমি বিভিন্ন জায়গায় দেখলাম কিছু ব্যক্তি গিয়ে মসজিদে গিয়ে তারা তাদের কথা বলছে। তারা যদি বলতে পারে, আপনি কেন বলতে পারবেন না? বললে সবাই বলবে, না বললে কেউ বলতে পারবেন না। আপনি আপনার এলাকায় সেভাবে ব্যবস্থা গ্রহণ করুন। দেশ গড়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমরা আসুন বাস্তবে রূপ দেই। বাস্তবে রূপ দিতে হলে আমাদের জনগণের সমর্থন প্রয়োজন, এবং জনগণের সমর্থনকে দলের পিছনে আনতে হলে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগ প্রয়োজন। আসুন আমরা সেই উদ্যোগ গ্রহণ করি। তারেক রহমান বলেন, দল যার হাতেই ধানের শীষ দেখ না কেন, সবাইকে থাকতে হবে ধানের শীষের পক্ষে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডাক্তারদের সকল চিকিৎসা নিতে পারছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসনা জুবায়ের। সরাসরি যাচ্ছি সেখানে। জুবায়ের, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে আমাদেরকে জানান। ধন্যবাদ রায়হান। আপনি যেমনটি জানেন যে আসলে প্রায় গত 2 সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ হয়ে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার জন্য আসলে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত হয়েছে একটি মেডিকেল বোর্ড, এবং সেই মেডিকেল বোর্ড আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন বেগম খালেদা জিয়াকে। রায়হান, আপনি জানেন যে আসলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিবৃতি গণমাধ্যমের কাছে দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আর সর্বশেষ তথ্য দিয়ে, এবং সেই বিবৃতিটি প্রদান করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। এবং সেই বিবৃতিতে জানানো হয়েছে যে আসলে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে, এবং তার শরীরে অক্সিজেনের পরিমাণ কিছুটা কমে গিয়েছে, এবং কার্বন ডাই অক্সাইড
একটু বেড়ে গিয়েছে এবং সে কারণে আসলে তার শ্বাসকষ্ট একটু দেখা দিয়েছে এবং যে কারণে বেগম খালেদা জিয়াকে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে এবং এছাড়াও তার কিডনিজনিত সমস্যার কারণে নিয়মিত ডায়ালিসিস করা হচ্ছে এবং এই ছিল বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য আমার কাছে। জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ৩২ ঘন্টা পর রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপের গর্ত থেকে উদ্ধার করা হয়েছে শিশু সাজিদকে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে মায়ের সাথে বাড়ি ফেরার পথে নলকূপের ৩৫ ফুট গর্তে পড়ে যায় শিশুটি। গতকাল দুপুর থেকে শিশুটিকে জীবিত উদ্ধারে তৎপরতা চালিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। গর্তের ভিতরে দেয়া হয় অক্সিজেন, পাইপের চারপাশ দিয়ে খোঁড়া হয় মাটি। শিশুটির বাবা রাকিব হোসেন জানান, বাড়ির পাশের জমিতে মায়ের সঙ্গে খেলা করে ফেরার পথে পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের বোরিং পাইপের গর্তে পড়ে যায় সাজিদ। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ৩২ ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরেই মা ও মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা। রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত এই জোড়া খুনে গ্রেফতার গৃহকর্মী আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম। এদিকে আয়েশা 6 দিনের ও তার স্বামীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এবছরের জুলাই মাসে ৮,০০০ টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশার নামে অভিযোগ করা হয়েছিল। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নাম্বারের সূত্র ধরে প্রথমে সাভার, পরে বরিশালে অভিযান চালিয়েও আয়েশাকে ধরতে ব্যর্থ হয় পুলিশ। পরে ঝালকাঠিতে তার দাদা শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আয়েশা ও তার স্বামীকে। বৃহস্পতিবার সকালে মিন্টো রোডে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে ২,০০০ টাকা চুরি করে। সে কারণে তাকে পুলিশে দিতে চেয়েছিল লায়লা আফরোজ। খুনের পর আয়েশা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। নিজের বোনের বাসা থেকেও ২ লাখ টাকা চুরি করেছিল আয়েশা। মন্দিরের জায়গায় অবৈধ দোকান নির্মাণে বাধা দেয় এবার দিনে দুপুরে গুলি করে হত্যা করা হলো এক ব্যবসায়ীকে। বুধবার দুপুরে রাজধানীর সূত্রপুর শ্যামবাজার কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। স্বজনদের দাবি, মন্দিরের জায়গায় মার্কেটের দোকান স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরেই নয়নের সঙ্গে বিরোধ চলে আসছিল আব্দুর রহমানের। এরই জের ধরে দুপুরে তাকে হত্যা করে পালিয়ে যায় অভিযুক্ত নয়ন। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। বুধবার দুপুর 12টা রাজধানীর সূত্রাপুর কাঁচাবাজার এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখ ঢেকে কালো ড্রেস পরিহিত এক যুবক ও তার সহযোগীরা হেঁটে যাচ্ছে। এর কয়েক মিনিট পর ওই একই রাস্তা ধরে হেঁটে যান ব্যবসায়ী আব্দুর রহমান। এরপরই ওই ব্যবসায়ীকে কয়েক রাউন্ড গুলি করে সেখান থেকে পালিয়ে যায় ঘাতকরা। মাত্র 2 মিনিটের এই কিলিং মিশনে অংশ নেয় নয়ন ও তার 2 সহযোগী। খোঁজ নিয়ে জানা গেছে, নয়ন 46 নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা ছিল। বহুতল ভবন উঠাইছে আমাদের মন্দিরের সম্পত্তি, তবে এটা তো নিয়ম নাই। ওঠানোর পরে আমাদের মন্দির কমিটির সভাপতি শম্ভুনাথ বাবু আরও অনেক লোক মিলে আমরা সবাই গেছি, যাই বলছি যে ভাই এই ঘটনা আপনি যে উঠাইলেন কার পারমিশন নিয়ে। তো উনি কথা আর কোনো মূল্যায়ন করে নাই কারো কথা। এই কথার সাথে আমার বড় ভাইয়ের সাথে ঝগড়ায় লিপিবদ্ধ হয়ে যায়। হওয়ার পরে এটা পরে আর বড় ভাই আসছে, আরও লোকজন আইসা এটা মিছিল করে দিছে। আর বছরখানেক আগে এই ব্যাপারে মামলাও আছে। 12:30 সেকেন্ড দুপুরবেলা, তখন মনে করেন শুট করে মাথার ভিতরে এক রাউন্ড মাটিতে মারছে, এক রাউন্ড একটা ওনার মাথায় মারছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাথায় 3 রাউন্ড গুলি করে স্পট থেকে দৌড়ে পালিয়ে যান নয়ন ও তার সহযোগীরা। স্বজন ও পরিবারের দাবি, মন্দিরের জায়গায় অবৈধ দোকান নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নয়নের সঙ্গে আব্দুর রহমানের বিরোধ চলে আসছিল। নয়নের পিছের থেকে হাত দিয়া ভাই কই যান, দোকানে যাননি? তা আমার বোন আমাকে হ্যাঁ দোকান যেতে আসি, ঠিক আছে কয়। আরো 2 জন ছিল পিছে, তো নয়ন পিছের থেকে গান বাল করে কপালে এই জায়গায় ঠেকাইছে, ঠিক এই জায়গায় একটা ঠেকাইছে, গুলিটা ভিতরে ঢুকছে। আরেকটা জন পাবলিকে ছিল আশেপাশে, পাশাপাশি চায়ের দোকান ছিল, ওনারা দেখছে। তো ওনারা দৌড় দেওয়ার যখন আরেকটা গুলি করছে, মানে জমি নিয়েছে যেন সবাই সরে জায়গায়, এরপরে দৌড় দিছে। তো ওইখানকার এলাকায় কয়েকজন দৌড়াদৌড়ি করে দৌড়তে গেছে, ও আর পালাই গেছে। এই ঘটনায় সূত্রাপুর থানায় মামলা করেছেন নিহতের পরিবার। থমথমে পরিস্থিতি বিরাজ করছে সূত্রাপুর এলাকায়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
12 ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট, গুজবে কান না দিতে আবারও আহ্বান সিইসির, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। তফসিলে সন্তুষ্ট বিএনপি, ইসিকে সহায়তার আশ্বাস জামাতের, নিরপেক্ষতার ঘাটতি দেখছে এনসিপি। পদত্যাগের ইচ্ছা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের, জানিয়েছেন নিজেই। 2 ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজকে সহকর্মীদের বিদায়। এবারের নির্বাচন সহজ হবে না, আবারও বললেন তারেক রহমান। নেতাকর্মীদের আরও কষ্ট সয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।